একাদশ শ্রেণীর নতুন সেমিস্টার সিস্টেম নিয়ে অনেকের মনেই একটা বড় প্রশ্নচিহ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? বিশেষ করে যখন পুরো পরীক্ষাটাই হতে চলেছে মাল্টিপল চয়েস বা এমসিকিউর ওপর। এই নতুন ফরম্যাট নিয়ে মনে ভয় বা একটু চাপ কাজ করাটা একদমই স্বাভাবিক। বায়োলজির এই বিশাল বড় সিলেবাস কিভাবে এত অল্প সময়ের মধ্যে শেষ করা যায়, আর ২০২৬ সালের সেমিস্টার 1 পরীক্ষায় ঠিক কোথা থেকে প্রশ্ন আসবে, এই চিন্তাগুলো নিশ্চয়ই মাথার ভেতর ঘুরছে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই বিশেষ ক্লাস বা বিশ্লেষণটি একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর বায়োলজির পুরো চিত্রটাই বদলে দিতে চলেছে। আজকে আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে ইউনিট 3-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেল দ্য ইউনিট অফ লাইফ, অর্থাৎ কোষ জীবনের মূল এককের উপর। আমরা এই সেশনটিকে এমনভাবে সাজিয়েছি যেন এটি পরীক্ষার আগে একটা ডাইনামিক চিটশিট হিসেবে কাজ করে। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে এই আলোচনা শোনা যায়, তবে পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তার উত্তর করা সম্ভব হবে। আমি বলবো এখনই একটা খাতা আর কলম নিয়ে বসে পড়া যাক, কারণ আজকে আমরা শুধু যে থিওরি বা তাত্ত্বিক বিষয়গুলো শিখব তা কিন্তু নয়, বরং পরীক্ষায় এই নতুন ফরম্যাটে জেতার এক্সপার্ট কৌশলগুলো একেবারে আয়ত্ত করে নেব। আচ্ছা, তাহলে এবার সরাসরি আমাদের আজকের রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আজকে আমরা মূলত 5টি ধাপে এগোব। 1 নম্বর, সেমেস্টার 1 বায়োলজির সিলেবাস কিভাবে জয় করতে হবে। 2 নম্বর, কোষের উৎপত্তি এবং কোষবাদ বা সেল থিওরি। 3 নম্বর, প্রোক্যারিওটিক বনাম ইউক্যারিওটিক বা আদি ও আদর্শ কোষের পার্থক্য। 4 নম্বর, হাই ইল্ড বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণুসমূহ। এবং একদম শেষে 5 নম্বরে থাকছে এক্সপার্টদের মতো এমসিকিউ সমাধানের নিনজা টেকনিক। চলুন তাহলে আমাদের প্রথম অংশে প্রবেশ করা যাক, যেখানে আমরা কথা বলবো সেমেস্টার 1 বায়োলজি জয় করা এবং নতুন এমসিকিউ ফরম্যাটের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়ে। সবার প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল, কিভাবে এত বিশাল একটা বায়োলজি সিলেবাস এমসিকিউ পরীক্ষার জন্য খুব অল্প সময়ে, অর্থাৎ ফ্র্যাকশন অফ টাইমের মধ্যে আয়ত্ত করা সম্ভব? এই একটা প্রশ্নই হলো আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, আগের মতো ঘন্টার পর ঘন্টা বইয়ের লাইন ধরে শুধু রিডিং পড়ে গেলে এই নতুন এমসিকিউ ফরম্যাটে কিন্তু খুব একটা লাভ হবে না। এখানে দরকার স্মার্ট স্টাডি। আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণটি হল সেই চূড়ান্ত এবং সময় বাঁচানোর সমাধান, যা শিক্ষার্থীদের একদম কার্যকরী এবং সঠিক শিক্ষার পথে নিয়ে যাবে। আমরা পুরো বই মুখস্থ করার বদলে প্রতিটি টপিকের শুধুমাত্র সেই অংশটুকুই খুব ভালোভাবে আয়ত্ত করব যেখান থেকে সরাসরি পরীক্ষার খাতায় প্রশ্ন আসে। এভাবেই আমরা সময়ের সঠিক ব্যবহার করে সর্বোচ্চ নম্বর তুলে আনতে পারব। এবার আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় অংশে, উৎপত্তি এবং কোষবাদ, যা হলো জীবনের একদম মূল ভিত্তি। কোষ আবিষ্কারের এই চমৎকার টাইমলাইনটি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা প্রবল। বিষয়টা একটু গল্পের মতো করে বুঝে নেওয়া যাক। সালটা ছিল ১৬৬৫। বিজ্ঞানী রবার্ট হুক প্রথমবারের মতো কোষ আবিষ্কার করলেন। কিন্তু এখানে একটা বিশাল বড় টুইস্ট আছে। তিনি যে কোষটি দেখেছিলেন সেটি ছিল কর্কের ছেদ থেকে পাওয়া একটি মৃত কোষ। এরপর সপ্তদশ শতাব্দীতে বিজ্ঞানী লিউইন হুক প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এই যে হুক আর লিউইন হুকের মধ্যে পার্থক্যটা, এটা পরীক্ষায় বারবার আসে, আর স্টুডেন্টরা এখানেই কনফিউজড হয়ে যায়। খাতা একদম পরিষ্কার করে নোট করে নেওয়া উচিত। মৃত কোষ আবিষ্কার করেন হুক, আর জীবিত কোষ আবিষ্কার করেন লিউইন হুক। এরপর সময়টা ঘুরিয়ে এলো ১৯বিংশ শতাব্দীতে। তখন উদ্ভিদ বিজ্ঞানী শ্লেডেন এবং প্রাণীবিজ্ঞানী সোয়ান এই দুজন মিলে একসাথে প্রস্তাব করলেন বিখ্যাত সেল থিওরি বা কোষবাদ। তারা বললেন পৃথিবীর সমস্ত জীবই কোষ দ্বারা গঠিত। এটা তো একটা যুগান্তকারী আবিষ্কার ছিলই, কিন্তু এরপরে বিজ্ঞানী রুডল্ফ ভিরচাও এমন একটি নতুন ধারণা যোগ করেছিলেন যা পুরো জীববিজ্ঞান বা বায়োলজির ইতিহাসকে পাল্টে দেয়। বিজ্ঞানী রুডল্ফ ভিরচাও কোষবাদের সাথে একটি বিখ্যাত ল্যাটিন কথা যোগ করেছিলেন। কথাটা হলো অমনিস সেলুলা ই সেলুলা। এখন প্রশ্ন হলো, এই ল্যাটিন কথাটার মানে কি? এর সহজ অনুবাদ হল, প্রতিটি নতুন কোষ একটি পূর্ব বিদ্যমান বা আগে থেকে থাকা কোষ থেকেই সৃষ্টি হয়। এটি মূল কোষবাদের একটি বিশাল সংযোজন ছিল। এর মানে হল, একটা কোষ কিন্তু কোনো জাদুর মতো শূন্য থেকে হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে না। একটি পুরনো কোষ বিভাজিত হয়েই নতুন কোষের জন্ম দেয়। এমসিকিউ এর জন্য এই ল্যাটিন ফ্রেজটা এবং এর সাথে জড়িয়ে থাকা বিজ্ঞানীর নামটা একেবারে মাথায় গেঁথে নেওয়া জরুরি। পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসতে পারে, অমনিস সেলুলা ই সেলুলা কথাটি কে বলেছেন? উত্তর হবে রুডল্ফ ভিরচাও। এবার আমাদের তৃতীয় অংশ, প্রোক্যারিওটিক বনাম ইউক্যারিওটিক কোষ। এটি হল কোষের জগতের একেবারে প্রাথমিক বিভাজন। আদি এবং আদর্শ কোষ, অর্থাৎ প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের এই তুলনামূলক আলোচনাটি পরীক্ষার জন্য আক্ষরিক অর্থেই একটা গোল্ড মাইন। এখান থেকে প্রশ্ন আসবেই। চলুন খুব সিস্টেম্যাটিকভাবে টেবিলটা বিশ্লেষণ করা যাক। প্রথমে আসা যাক নিউক্লিয়াসের কথায়। প্রোক্যারিওটিক বা আদি কোষে নিউক্লিয়াস থাকে একেবারে অসংগঠিত বা ছড়ানো ছিটানো অবস্থায়।
কিন্তু ইউক্যারিওটিক বা আদর্শ কোষে এই নিউক্লিয়াসটি সম্পূর্ণ সংগঠিত এবং পারফেক্ট। এরপর হল মেমব্রেন বাউন্ড অর্গানেলস বা পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণু। আদিকোষে এগুলোর কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ এগুলো পুরোপুরি অনুপস্থিত। কিন্তু আদর্শ কোষে এগুলো খুব সুন্দরভাবে উপস্থিত থাকে। আর সবশেষে রয়েছে রাইবোজোম। এই পয়েন্টটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় শতভাগ, তাই এটা খুব ভালো করে বুঝতে হবে। প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম হল 70S প্রকৃতির, আর ইউক্যারিওটিক কোষে সেটা 80S প্রকৃতি। এই 70S আর 80S এর পার্থক্যটা এমসিকিউ প্রশ্নকর্তাদের অত্যন্ত প্রিয় একটা জায়গা, তাই এটা কোনোভাবেই ভোলা যাবে না। এখন আমরা প্রবেশ করছি চতুর্থ অংশে, হাই ইল্ড বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষাঙ্গাণুসমূহ। এগুলোকে আমরা বলতে পারি কোষের ভেতরের যন্ত্রপাতি বা মেশিনারিজ। প্রথমেই আসা যাক সবার পরিচিত মাইটোকন্ড্রিয়ার কথায়। একে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তির ঘর। এখন কেন একে শক্তির ঘর বলা হয়? আমাদের বেঁচে থাকার জন্য বা শরীরের যে কোনো কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন হয় তা এই মাইটোকন্ড্রিয়ার ভেতরেই তৈরি হয়। এই শক্তির রাসায়নিক নামটা পরীক্ষার জন্য খুব জরুরি। এটি হলো এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ব্যাপারটা ঠিক কেমন জানেন? একটা কারখানায় যেমন বিদ্যুৎ তৈরি হয়ে পুরো শহরে সাপ্লাই হয়, ঠিক তেমনি মাইটোকন্ড্রিয়া এই এটিপি তৈরি হয়ে পুরো কোষের শক্তির যোগান দেয়। তাই পাওয়ার হাউস মানেই মাইটোকন্ড্রিয়া, আর মাইটোকন্ড্রিয়া মানে এটিপি। এই কানেকশনটা মনে রাখলে একটা এমসিকিউ কমন পাওয়া প্রায় নিশ্চিত। এরপর আসছে রাইবোজোম। একে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন কারখানা। এর কাজটা শুনতে খুবই সোজা সাপটা মনে হতে পারে, কিন্তু কোষের বেঁচে থাকার জন্য এটা যে কতটা জরুরি তা বলে বোঝানো মুশকিল। রাইবোজোমের মূল কাজ হল কোষের ভেতরে প্রোটিন সংশ্লেষণ বা তৈরি করা। আমাদের শরীরের গঠন থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা, এনজাইম, হরমোন সবকিছুর জন্যই প্রোটিন দরকার। আর সেই প্রোটিন মাস প্রোডাকশন বা বিপুল পরিমাণে তৈরি করার একক দায়িত্ব হল এই রাইবোজোমের। একটু আগেই আমরা পড়লাম আদিকোষে 70S এবং আদর্শ কোষে 80S রাইবোজোম থাকে। এবার আমরা জানলাম এদের আসল কাজটা কি। প্রোটিন ফ্যাক্টরি শব্দটা মাথায় আসলেই যেন রাইবোজোমের নামটা মনে পড়ে যায়। প্রকৃতির একটা অদ্ভুত আর চমকপ্রদ নিয়মকে চমৎকারভাবে তুলে ধরে লাইসোজোম। একে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। নামটা একটু ভয়ঙ্কর, তাই না? এর কারণ হল লাইসোজোমের ভেতরে থাকে অত্যন্ত শক্তিশালী কিছু হাইড্রোলাইটিক এনজাইম। এখন কোষ যদি কখনো খুব পুরনো হয়ে যায়, কোনো ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত হয় বা কোনো কারণে ঠিকমতো কাজ না করে, তখন এই লাইসোজোম হঠাৎ করে ফেটে যায়। আর ফেটে গিয়ে তার ভেতরের সেই শক্তিশালী এনজাইমগুলো দিয়ে নিজের কোষকেই সে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এটি আসলে কোষের আত্মরক্ষা এবং শরীরের বর্জ্য ব্যবস্থাপনার একটি অত্যন্ত নাটকীয় কিন্তু সুস্থ থাকার জন্য ভীষণ প্রয়োজনীয় একটা স্ববিধ্বংসী প্রক্রিয়া। এমসিকিউতে আত্মঘাতী থলি দেখলেই উত্তর হবে লাইসোজোম। কোষের ভেতরে যন্ত্রপাতি নিয়ে আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও দুটি অঙ্গাণুর উপর দ্রুত নজর দেব। প্রথমটি হল ক্লোরোপ্লাস্ট, যা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে নয়। একে বলা হয় কোষের কিচেন বা রান্নাঘর, কারণ আমরা সবাই জানি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, আর সেই সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরির কাজটা এই ক্লোরোপ্লাস্টের ভেতরেই হয়। আর দ্বিতীয়টি হল গলগি বডি। একে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বা ট্রাফিক পুলিশ। একটা শহরের ট্রাফিক পুলিশ যেমন যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করে, কে কোন দিকে যাবে সেটা ঠিক করে দেয়, গলগি বডিও ঠিক তেমনি কোষের ভেতরে তৈরি হওয়া বিভিন্ন বস্তুর প্যাকেজিং করে এবং সঠিক জায়গায় তাদের পরিবহন নিয়ন্ত্রণ করে। এই রান্নাঘর এবং ট্রাফিক পুলিশের সহজ মেটাফোরগুলো বা উপমাগুলো যদি মস্তিষ্কে গেঁথে নেওয়া যায়, তাহলে পরীক্ষার হলে অপশন দেখলে অটোমেটিক উত্তর মনে পড়ে যাবে। এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং সবচেয়ে প্রতীক্ষিত অংশে, এক্সপার্টদের মতো এমসিকিউ সমাধানের কৌশল বা পরীক্ষার নিনজা টেকনিক। এতক্ষণ আমরা পড়লাম, এবার জানব পরীক্ষায় কিভাবে এগুলো প্রয়োগ করতে হয়। পরীক্ষার হলে সময় বাঁচানো এবং সঠিক উত্তর দেওয়ার জন্য এখানকার এই তিনটি কৌশল আয়ত্ত করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্টেপ 1, এলিমিনেশন মেথড বা বাদ দেওয়ার পদ্ধতি। এমসিকিউতে 4টে অপশন দেখে একেবারেই ঘাবড়ানোর কিছু নেই। প্রথম কাজ হল ঠান্ডা মাথায় খুঁজতে হবে কোন দুটো অপশন কোনোভাবেই এই প্রশ্নের উত্তর হতে পারে না। সেগুলোকে আগে ক্রস করে বাদ দিয়ে দিতে হবে। এর ফলে কি হবে? সাথে সাথেই সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা 50-50 হয়ে যাবে, অর্থাৎ সম্ভাবনা 50% বেড়ে যাবে। স্টেপ 2, কিওয়ার্ড ম্যাচিং বা বায়োলজিক্যাল শব্দের মূল রুট ওয়ার্ড ডিকোড করা। এটা নিয়ে আমরা পরের স্লাইডে বিস্তারিত জানব। এরপর হলো স্টেপ 3, দ্য 5 সেকেন্ড রুল। যে প্রশ্নে নয় বা নট শব্দটি থাকে, যেমন নিচের কোনটি কোষের অঙ্গাণু নয়, সেই প্রশ্নটি পড়ার সময় অবশ্যই 5 সেকেন্ড থেমে প্রশ্নটা 2 বার পড়তে হবে। কারণ এই ছোট্ট নয় শব্দটা খেয়াল না করার কারণে প্রতি বছর হাজার হাজার ব্রিলিয়েন্ট শিক্ষার্থী তাদের জানা উত্তর ভুল করে দিয়ে আসে। এই ভুলটা কিন্তু আমাদের করা যাবে না।
এবার এই রুটওয়ার্ড ডিকোডিং বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনা যাক। বায়োলজিতে অনেক বড় বড় আর জটিল শব্দ থাকে যা দেখে ভয় লাগতে পারে, কিন্তু সেগুলোকে ছোট ছোট রুটওয়ার্ডে ভাঙলেই ম্যাজিকের মতো উত্তর বেরিয়ে আসে। যেমন ধরুন সাইটো বা সাইটো। সাইটো মানেই হলো কোষ বা সেল, তাই পরীক্ষায় যদি সাইটোলজি শব্দটা আসে বুঝতে হবে এটা কোষবিদ্যা। সাইটোপ্লাজম মানে হলো কোষের ভেতরের তরল। এরপর হলো লাইসিস বা লাইসিস, যার মানে হলো ভাঙা বা ব্রেকিং, যেমন গ্লাইকোলাইসিস বা একটু আগে আমরা যে লাইসোজোম নিয়ে আলোচনা করলাম, যা নিজের কোষকে ভাঙে। আর ফোটো মানে হলো আলো, যেমন ফটোসিনথেসিস বা আলোর সাহায্যে সালোক সংশ্লেষ। অনেক সময় জটিল বৈজ্ঞানিক টার্মগুলোর একদম সঠিক বা হুবহু সংজ্ঞা মনে নাও থাকতে পারে, কিন্তু শুধুমাত্র এই সহজ রুটওয়ার্ডগুলো জানা থাকলে লজিক ব্যবহার করে পরীক্ষার হলে বসে অনায়াসেই সঠিক উত্তরটি বের করে আনা সম্ভব। আমরা আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে স্মৃতিশক্তি যাচাই করার জন্য একটা ছোট্ট পপ কুইজ হয়ে যাক। আজকের ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের বলতে হবে কোষের কোন অঙ্গাণুটিকে সর্বজনীনভাবে পাওয়ার হাউস অব দ্য সেল বা শক্তির ঘর বলা হয়। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনেছেন নিশ্চয়ই সেকেন্ডের মধ্যে উত্তরটা মাথায় চলে এসেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। সবশেষে একটা কথাই মনে রাখতে হবে, নতুন সেমিস্টার সিস্টেম নিয়ে অযথা ভয় পাওয়ার বা প্যানিক করার কিছু নেই। স্মার্ট স্টাডি করার জন্য বইয়ের বড় বড় প্যারাগ্রাফ লাইন বাই লাইন অন্ধের মতো মুখস্থ না করে আমরা ফ্লোচার্ট এবং মাইন্ড ম্যাপ ব্যবহার করব। এতে পরীক্ষার আগের রাতে রিভিশন দেওয়া অনেক সহজ হবে। আশা করছি আজকের এই ক্লাসটি আপনাদের 2026 সালের সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিতে একটা শক্ত ভিত্তি তৈরি করে দিল। যারা আজকে ক্লাসে পিডিএফ নোটস বা আরও সাজেশনস পেতে চান, তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে সমস্ত ম্যাটেরিয়ালস শেয়ার করা হবে। শেখার এই যাত্রাটা আরও মসৃণ হোক, নতুন বিষয়গুলো জানতে এভাবেই সবার মাঝে কৌতূহল বজায় থাকুক। খুব ভালোভাবে পড়াশোনা চলতে থাকুক, আর আপনাদের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার পথ সুগম হোক। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।